জানি না জীবনে কতটা পূর্ণ করতে পেরেছি, তবে যতটুকু পূর্ণ করেছি সেই পূর্ণতা হিসেবে ভগবান আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে, যে সন্তান আমার সুখ দুঃখের সব কিছুরই ভাগীদার হয়ে থাকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাটাই সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি মিনিমাম 5:10-15 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়ে সবার প্রথমে আমি ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। তারপর বাথরুম যেয়ে পরে একদম কাচাকুচি করে বেরিয়ে এসে পরে সকালের মুড়ি খাবারটাও সেরে নিয়েছি। আজকে সোনামা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি, তো সেই কারণে ভাবলাম ঠাকুমা ওইদিকে সবজিগুলো বানাচ্ছে, হাতে হাতে বনিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরের তরকারির মেনু হবে লাউ ছেচকি, আর এই যে পটলগুলো ছুলছি, এই পটলগুলো দিয়ে আর আলু দিয়ে তরকারি করা হবে, আর তিলে ঝিঙে করা হবে। আজকের প্রত্যেকটা তরকারি কিন্তু আমার একদম পুরো ফেভারিট। তিনটে তরকারির মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে আমার লাউ ছেচকিটা। ওইটা অল্প রসুন দিয়ে যদি সাতুলে দেওয়া হয় তাহলে ওইটা খেতে কিন্তু অপূর্ব লাগে, সবাই হয়তো পছন্দ করে না। যাই হোক, এই মুহূর্তে বেশ অনেকক্ষণ টাইম পার করে ফেলেছি। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 7:30 মতো বাজবে। সবজিগুলো পুরোপুরি বানানো কমপ্লিট হয়নি, তার আগেই সোনামা উঠে পড়েছিল। আর সোনামা উঠে পড়লে তো আমার কোনো কাজেই হাত দেওয়া যাবে না, ওকে নিয়ে পরে মিনিমাম 40 মিনিট 45 মিনিট কেটে যায়। মা ওঠার পর ওকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, ড্রেস চেঞ্জ করানো, সব কিছু নিয়ে পরে বেশ অনেকক্ষণ টাইম লেগে যায়। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর দিদিভাই ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছে। এইদিকে বড়মশাইও খেয়েছিল, আর সোনা মায়েরও খাবার ঠান্ডা করতে দিয়েছিলাম। ওই বাটিগুলো ছিল, থালাগুলো ছিল, যে মাইপোস্টে করে খাবার খাইয়েছিলাম ওইটা ছিল। কালকে রাত্রে দুধের কড়াইটা ছিল। এই সকালবেলায় যদি দুধের কড়াইটা ভালো করে পরিষ্কার করে না গরম করা হয় তাহলে আবারও সকালে দুধটা ছিটে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে সকালে একবার মতো কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে দুধটা তাতাতে দিয়ে থাকি। আর সোনা মায়ের বেশ কটা জামা প্যান্ট ছিল, ওই 3টে থেকে 4টে মতো। ওই জামা প্যান্টগুলো একটু শার্পের গুঁড়ি দিয়ে ভালো করে কেচে নেবো। 3টে থেকে জামা প্যান্ট কাচলে পরে আমি যে কতগুলো শার্পের গুঁড়ি দেবো আমি কিন্তু বুঝতে পারি না, তো সেই কারণে একটু বেশি পরিমাণে শার্পের গুঁড়িটা হয়ে যায়। জামা প্যান্টগুলো কাচাকুচি করলে এই বাসনপত্রগুলোতে শার্পের জলটা পাচ্ছিল, তো সেই কারণে বাসনগুলো আর একবার মতো ভালো করে ধুয়ে পরে সামনের সিঁড়িটিতেই রেখে দিলাম। কাচাকুচিটা হোক, একেবারেই না হয় নিয়ে চলে যাব। এইদিকে তো সোনামায়ের জামা প্যান্টগুলো কেচে নিয়েছি। তবে ওকে প্রত্যেক দিন রাত্রিবেলায় যে ফ্রেশটনটায় ওকে শুইয়ে থাকি, ওইটা এক্সট্রা যে শার্পের জলটা ছিল ওইটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো যাই হোক, এইদিকে আমার সোনামায়ের জামা প্যান্টগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। 2 থেকে 3 বার মতো জল চেঞ্জ করে ধুয়েছি, তারপরেও কিন্তু অল্প পরিমাণে ফেনা রয়েছে। ওই যে বললাম না, শার্পের গুঁড়িটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেই কারণে হয়তো এইরকম ফেনাটা রয়ে গিয়েছে। আর এদিকে ফেস্টনটাও ভালো করে ধুয়ে নিলাম। ফেস্টনটা ওই যে সামনে যে বাঁশগুলো রয়েছে ওই বাঁশগুলোতেই মিলে দেবো, কারণ তারগুলোতে মিলতে একটু অসুবিধা হবে, এই বাঁশগুলো মিলতে বেশ সুবিধা হবে। ফেস্টনটা অন্য ফেস্টনের তুলনায় অনেকটাই বড়। এটা যদি পুরোটা মেলা হয় তাহলে এটা 3 ডবল হবে, যে ছোট ফেস্টনগুলো থাকে। তো এটা তো আমি অর্ধেকটা করে গুটিয়ে রাখি, যদি পুরোটা করে মিলি আমাদের পুরো বিছানাটাই হয়তো এনাফ হয়ে যাবে। ওইদিকে সোনামায়ের জামা প্যান্টগুলো ভালো করে মিলে দিয়েছি। আর এইদিকে এই মুহূর্তে ঘরেতে গেলাম, দেখলাম যে বড়মশাইয়ের জল শেষ হয়ে গিয়েছে। তো বললো যে একটু মতো জলটা এনে দাও, নাহলে খেতে পাবো না। তো সেই কারণে মনীষের বুনুদের কল থেকে বড়মশাইয়ের জলটা এনে দিলাম। আজকে আপনাদেরকে তো বললামই যে তিলে ঝিঙে হবে, তো সেই কারণে তিলটা ভালো করে পেনিয়ে নিই, তাহলে পেস্ট করে নিতে পাবো। অনেকেই হয়তো এই তিল পেনানোর ব্যাপারটা জানবে না। তিলের তলাতে যে বালিগুলো থেকে থাকে বা একটা দুটো তিলের খোসাও রয়ে যায়, তো ওগুলো যদি তিল বাটির মধ্যে পড়ে বা এই তিলে ঝিঙারে করলে পড়ে তাহলে তো মুখে লাগবে। তো সেই কারণে ওগুলো একটু ভালো করে জল দিয়ে পরে ঢেইয়ে নিলে কিন্তু ওই তলার বালিগুলো চলে যায়। তো এইটাকেই তিল পেনানো বলা হয়। তো যাই হোক, ওইদিকে পেনিয়ে নিয়ে এসে আমি একটা বাটিতে জল ঝরতে দিয়ে দিয়েছি, তাহলে তিলটা বেশ ভালো মতো পেস্ট করা যাবে। আর তিলে ঝিঙেতে কিন্তু খুব একটা বেশ জল দিতে নেই, ওটা একটু ভাজা ভাজাই করতে হয়, তো সেই কারণে তিলটাতে খুব একটা বেশি জল দেব না। আর এইদিকে আমার সোনামা তো কলা পাকা নিয়ে কতই না ব্যস্ত হয়ে গিয়েছে। কখনো বলছে মা ওইটা দাও, কখনো বলছে রেখে দাও, মানে ও কতই না খাবে, কিন্তু ও তো খাবে না সেটা আমি ভালো করে জানি। তবে ওইদিকে শ্বশুরমশাই বলছিল যে সোনামাকে কলা পাকাটা দিয়ে দেখ খায় নাকি। আমি তো জানি যে আমার পাকা বুড়িটা খাবে না যতক্ষণ না আমি খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তিলটাও পেস্ট হয়ে গিয়েছে। জলটা যেহেতু ঝরিয়ে নিয়েছিলাম সেই কারণে দেখুন কতটা টান টান হয়েছে বাটাটা। ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, এরপরে চাপাবো তিলে ঝিঙেটা। তো তিলে ঝিঙের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন। তেলটা চলে আসার পরে ফোড়নের যখন সেন্টটা উঠে যাবে তখন ঝিঙেগুলো দিয়ে দেবেন। এই ঝিঙেটার মধ্যে কিন্তু আমাদের বেশ কটা কিন্দুরিও দেওয়া হয়েছে, বাড়িতে বেশ কটা কিন্দুরি ছিল। এই কিন্দুরিগুলোর কোনো রকম কিছু করা হতো না, ভাজা দিলেও অনেকটাও কম পড়ে যেত, মানে যে কোনো জিনিসে কম পড়ে যেত। তো সেই কারণেই তিলে ঝিঙের সাথে দিয়ে দেওয়া হয়েছে। ঝিঙেটা দেওয়ার পরে একটুকু নাড়িয়ে চাড়িয়ে পরে পরিমাণ মতো
নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। জলটা বেরিয়ে যাওয়ার পর জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া চলবে না। তবে তিল্লি ঝিঙেতে বলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে এটা কিন্তু তলাতে লেগে লেগে যাচ্ছিলো, কারণ আমাদের যেহেতু কাঠের জাল একটু বেশি পরিমাণে জ্বলছিল, তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দেবো, তাহলে কিন্তু খুব একটা বেশি কিছু হবে না। ওইদিকে শুধুমাত্র তিলের ঝিঙেটা চাপিয়েছি, তারপরে দিদিভাই রান্নাশালে ঢুকে গিয়েছি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সেন্টারে। তো দিদিভাই বললো যে বুনু আমি তাহলে আর যাবো না, তাহলে তুই না হয় সোনা পাপাকে নিয়ে চলে যা। দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছে বললো। এই যে এইদিকে আমার পাকা বুড়িটা এসে পরে একদম পুরো বাইকে চেপে রেডি হয়ে গিয়েছে। আমাদের বাড়ির থেকে সেন্টারটা যে ভীষণ দূরত্ব তা কিন্তু নয়, তবে একটুকু দূরত্ব রয়েছে। আর যা পরিমাণে গরম করছে এই ছেলে নিয়ে হেঁটে যাওয়া তো একদম পুরো মুশকিল ব্যাপার। আর বাড়িতে যেহেতু বাইক রয়েছে তো সেই কারণে বাইকে করেই যাচ্ছি। আর রাস্তার যা অবস্থা আপনারা তো জানেনই, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ারও কোনো ইচ্ছা নেই। কালকের থেকেই দিদিমণি বলে রেখেছিল যে কালকে তোমাদের দুটো বাচ্চাকে নিয়ে পড়ে আসবে, কারণ সেন্টারে নাকি এক নতুন মেশিন এসেছে। মেশিন বলতে হাইট মাপার মেশিন এসেছে, তো বাচ্চাদের হাইট মাপবে। তো সেই কারণে হয়তো ওগুলো অন্য জায়গায় পাঠাতে হবে, তো সেই কারণে বললো যে দুটো বাচ্চাকে নিয়ে আসবে। তো ওইদিকে এসে পরে দেখলাম দিদিমণি এখনও পর্যন্ত ফাঁকা হয়নি, এখনও পর্যন্ত ডিম খিচুড়ি দিচ্ছে। বললো আর একটু ওয়েট কর তারপরেই দিচ্ছি। তো ততক্ষণকে এইদিকে দেখলাম যে পুকুর পাড়ে একটা হাঁস রয়েছে। তো এই হাঁসটা দেখতে কিন্তু একটু অন্যরকম, আর এই হাঁসটার আয়ত্তটাও কিন্তু অনেকটা বড়। রাজহাঁসের আয়ত্ত যেমন বড় হয় সেই রকম কিন্তু বড়, তবে মুখটা কিন্তু রাজহাঁসের মতন নয়, মুখটা একটু কেমন কেমন দেখতে লাগছিল, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। যাই হোক এদিকে দিদিমণি ডেকে দিল, যে বললো যে চলে আয় আমার হয়ে গিয়েছে, হাইটটা একটু মাপিয়ে নিই। আর এই যে এই মেশিনটা নতুন এসেছে আজকে সেন্টারে হাইট মাপার জন্য বাচ্চাদের, কোনো কিন্তু ফুট বা ইঞ্চিতে মাপা হয় না, এটা সেন্টিমিটারে মাপা হয়। ওই সোনা মায়ের আর সোনা পাপার যা হয়েছে আপনাদেরকে তো সবটা শর্ট ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো যাই হোক ওইদিকে তো উচ্চতাটা মাপা হয়ে গিয়েছে, এইদিকে ওজনটা দুটো ছেলেরই আরেকবার করে মাপা হচ্ছিল। সোনা পাপার যা ওজন ছিল তেমনই রয়েছে, আর সোনা মায়েরও যা ছিল একই রয়েছে। কি হচ্ছে এটা? আবার তুলে তুলে রাখছো? আমি ভাত খাবো, আমাকে খাইয়ে দাও। এটা আমাকে খাইয়ে দাও। পড়ে যাচ্ছে তো, ভালো করে খাইয়ে দাও। এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের ভাগ হবে না, হবে না। ঠিক আছে আমি নিজে খেয়ে নিচ্ছি বাবা, তোমাকে খাওয়াতে হবে না। এখন প্রতিদিন দুপুরে খেতে বসলে সোনামা আমার সাথে বসবে, এটা তো একদম পুরো কমন ব্যাপার হয়ে গিয়েছে। আর মেনু কী কী আছে বলেও তো দিয়েছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।